তোমাদের আন্দোলনকে অন্য মোড় দিতে চেষ্টা করা হচ্ছে, সরকার বদলের চেষ্টা করা হচ্ছে। আরে চাটুকার, বাটপার, রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। গাড়ি ভাঙচুর করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে, সেই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া। যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনার শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই বর্তমানে বাংলাদেশের এই সব কিছুকে মিলিয়ে সব যে বক্তব্যগুলো তুলে ধরেছি, সেই বক্তব্যগুলো আপনারা দেখলে সঠিক ধৈর্য ধরে একটু সময় নিয়ে দেখবেন। তবে প্রশ্ন এখানে দাঁড়িয়েছে যে বাংলাদেশের যে অবস্থা নিয়ে মমতা ব্যানার্জি কিছু কথা বলেছেন, কিন্তু যে কথাগুলা তার বলার কোনো প্রয়োজন ছিল না। কি কথা বলেছেন আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এদিকে জুনাইদ আহমেদ পলক বলেছেন বাংলাদেশে ফেসবুক বন্ধ এবং ডাটা চালু নিয়ে অনেক কিছু তথ্য দিয়েছে, এবং ফেসবুক তারা কি ধরনের অপব্যবহার করে যে জিনিসগুলা তুলে ধরেছেন, কেন ফেসবুককে বন্ধ করা হয়েছে, কেন মোবাইল ডাটা বন্ধ করা হয়েছে, সেগুলো তুলে ধরেছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো তাদেরকে ফেসবুক বন্ধ করে দিয়েছেন বাংলাদেশের যে পিটিআইসি, এবং এই বন্ধ করাটাকে সূত্র করে আমরা অনেকে অনেক কিছুই ভাবতেছি। আপনারা ইতিমধ্যে পলক আহমেদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন। তবে একজন শিক্ষক কিভাবে একজনকে অতিমাত্রা কথাবার্তা বলে, চলুন আপনারা শুনে আসুন এই ভদ্রলোকের কিছু কথাগুলো। এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। এর আগে একটা ফেসবুক পোস্ট দিচ্ছিল 2 দিন আগে, এই নতুন রাজাকারদের দেখে নিব, ক্যাম্পাসে সব রাজাকার, এই সেই এসব পোস্ট দিচ্ছিল। গত 2 দিন আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পাল্টে গেছে। এখন আর ওরা আমাদের ছাত্র সন্তানদের রাজাকার বলা সাহস পাচ্ছে না। এখন ওরা কি বলছে? বলছে তোমরা সাবধান হও, তোমাদের আন্দোলনকে অন্য মোড় দিতে চেষ্টা করা হচ্ছে, সরকার বদলের চেষ্টা করা হচ্ছে। আরে চাটুকার, বাটপার, রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। 2 নাম্বারই ভারতীয় রাজাকারী কোটায় তোরা আজকে সরকার পরিচালনা করিস। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন। প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন। এই মিথ্যা কথা যখন এই যে আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রীরা বলছে, এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে। এরা আমরা যেন আমাদের সন্তানদের পাশে না দাঁড়াই সেইটার জন্য কথা বলছে। বলছে বাপ মারা, তোমরা বাচ্চাদের বাঁচাইতে দাঁড়ায়ও না, তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে। গোষ্ঠীমারি রাজনৈতিক দল। আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। প্রয়োজনে আমাদের বীর আবু সাঈদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। এইবার আমাদের আসল স্বাধীনতার সংগ্রাম। এর আগে পাকিস্তানকে সরানোর জন্য আমরা সংগ্রাম করেছি, এইবার একটা ডিক্টেটরকে সরানোর জন্য আমাদের সংগ্রাম। একবার চিন্তা করে দেখেন ভাই, পাকিস্তানের মিলিটারি সরকার যেটাকে সরানোর জন্য আমরা হাজার লক্ষ প্রাণ দিয়েছি, সেই মিলিটারি সরকার পর্যন্ত রাতের আধারে হাসপাতালে আক্রমণ করে নাই। পাকিস্তানের মিলিটারি সরকার আমাদেরকে রাজাকার বইলা গালি দেয় নাই। পাকিস্তানের মিলিটারি সরকার
আমাদের সন্তানদেরকে ধৈরা ধৈরা রাতের আধারে আমাদের আরেক গ্রুপ সন্তানদেরকে হেলমেট বাহিনী গুন্ডা বাহিনী বানায় মারে নাই। কে করছে এগুলো? ফ্যাসিবাদ আওয়ামী সরকার করছে। আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে যুদ্ধ করতে যদি প্রয়োজন হয় এই আওয়ামী লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারপরও প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ আমাদের থামবে না। এই দেশকে, এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেওয়া আমাদের পরম দায়িত্ব। তাদের মুক্ত করা আমাদের পরম দায়িত্ব। তাদেরকে যদি সুন্দর দেশ দিতে না পারি তাইলে আমাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাইলে অভিভাবক হিসাবে, রাজনীতি হিসাবে, রাজনীতিবিদ হিসাবে বেঁচে থাকার আমাদের অধিকার নাই। আমাদের সংগ্রাম তাদেরকে মুক্ত করার সংগ্রাম। কোটা সংস্কার আন্দোলন এটা আমাদের সবার আন্দোলন। এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না ভাই, বারবার আপনাদের ভুল বোঝানো হয়। কোটা সংস্কার আন্দোলন অরাজনৈতিক আন্দোলন। তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর তার উপরে রাজনৈতিক মতলবে। এদিকে এই বক্তব্যগুলা বিশেষ করে বাংলাদেশের মাটিতে যেভাবে উচ্চস্বরে বক্তৃতা দিয়েছেন, সেখানে দুই মন্ত্রীকে তুলাধুনা করে ধুনে দিয়েছেন। কে এই ববি? আপনারা কে এই ববি হামজা আপনারা অবশ্যই জানেন এবং এর মূল কাহিনী আপনারা জেনেছেন ইতিমধ্যে। তবে বিশেষ করে আমাদের যে আরেকজন মন্ত্রী আছেন, যাকে আমরা ফাটাকৃষ্ট হিসেবে চিনে থাকি, ওবায়দুল কাদের সাহেব, উনি কিছু বক্তব্যর সূত্রতে উনি বলেছেন যে যারা নাশকতা করছেন, নাশকতার কোনো ছাড় হবে না। এবং এদিকে নাশকতার সেই সূত্র ধরে র্যাবের অভিযান এখনও চলমান এবং গ্রেপ্তার এখনও চলমান রয়েছেন। কারণ তারা এখনও তাদের এই অভিযান বন্ধ করতে চাচ্ছেন না, একেবারে সম্পূর্ণ নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত। তবে আমাদের যে বর্তমানে এই পলক আহমেদ আছেন, যে জুনায়েদ আহমেদ পলক, উনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো আপনারা একটু শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন উনি কী বোঝাতে। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকবো, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। এই ফেসবুক, টিকটক, তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না। এবার দেশজুড়ে বাসাবাড়ি পর্যায়ে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। একই সঙ্গে শুক্র ও শনিবার পর্যবেক্ষণ করে অ্যামটবের সঙ্গে বৈঠকের পর আগামী রবিবার থেকে মোবাইলের 4G নেটওয়ার্ক তথা ইন্টারনেট সংযোগ চালু হওয়ার আভাস দিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মোবাইল ফোনের ইন্টারনেট আগামী রোববার বা সোমবার চালু হতে পারে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক।
তিনি বলেছেন রবি বা সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে। এ সময় তিনি বুধবার রাতে দেশজুড়ে বাসাবাড়িতে পরীক্ষামূলক ইন্টারনেট সেবা চালু করার কথা জানান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। দফতর এবং ব্যাংকিং খাত, ব্যাংকসমূহ তারা তাদের আর্থিক লেনদেন, বৈদেশিক লেনদেন সব কিছুই আবার খুব স্বাভাবিকভাবে করতে পারছে। সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আগামী রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল 4Gটাকে। ফেসবুক, টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না। আপনারা খেয়াল করে দেখেন, তারা কিন্তু এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে। মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে পাঠিয়ে দিল, সেটা কি জন্য ঘটলো? একটা মিথ্যা ধর্ষণের কাহিনীটাকে কেন্দ্র করে সেখানে একটা গণহত্যা চালালো মিয়ানমারে। তার প্রেক্ষিতে কিন্তু আজকে প্রায় 12-14 লক্ষ শরণার্থী আমাদের বাংলাদেশে আমাদেরকে আশ্রয় দিতে হয়েছে বছরের পর বছর। আপনারা দেখেছেন যে কিভাবে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে, সেই বিষয়ে তাদের এক ধরনের অবস্থান। আপনারা দেখছেন যে যখন ইসরায়েল এই ফিলিস্তিনিদের উপরে অমানবিক হামলা এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে নিরীহ নারী শিশুদের উপরে, সেখানে এই ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদের ভূমিকাটা কি? তার মানে তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয়। অথচ আমরা দেখছি যে আমাদের এখানে যখন র্যাবের গাড়ি ভাঙচুর করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে, সেই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে আর উস্কানিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ সেগুলো ব্লক করা হচ্ছে না। যেই গ্রুপগুলো থেকে দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক তথ্য উপাত্ত ভিডিও, এই ধরনের হত্যাকাণ্ডের ভিডিও, এই ধরনের সরকারের নির্দেশে আমরা সব দেশে রয়েছি। আপনারা জানেন যে এখানে আমাদের বহু মূল্যবান সম্পদ, দেশের সম্পদগুলো দুর্বৃত্তরা এগুলো পোড়াচ্ছিল, বিনষ্ট করছিল। কোনোভাবেই আমরা বিশ্বাস করি না যে সেটা আমাদের শিক্ষার্থীরা কখনো এই কাজ করতে পারে না বলে আমরা জানি। এবং বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি, এখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা আছে, সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত, দেশকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারাই করতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি 72 আওয়ার্স পার করেছে এবং জনমন স্বস্তি এসছে। আমরা সকল জনগণকে আমরা ধন্যবাদ জানাই যে তারা কারফিউটাকে সরকার মেনে চলছেন এবং আশা করবো যে যখনই কারফিউ দেওয়া হবে সেভাবে তারা মেনে চলবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, প্রশিক্ষিত পেশাদার বাহিনী। আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি, যে দুর্বৃত্ততাকে নির্মূল করা এবং জনমনের স্বস্তি ফিরে নিয়ে আসা, সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনের দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি এবং আমরা অতি দ্রুতই আমরা আমাদের কার্য একটু বলবেন আজকের অভিযানটা। কম্বাইন্ড ফোর্সেস অপারেশন করছি, যে এখানে যারা আমাদের কিছু তথ্য রয়েছে, কিছু দুর্বৃত্ত এখনো এখানে রয়ে যাচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য, সেগুলো আমরা পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সম্মানিত দলে আমরা এই এলাকাটিতে আমরা একটি অভিযান পরিচালনা করছি, যে যারা এই যে বললাম যে দুর্বৃত্তরা যারা আছে তাদেরকে যাতে চিহ্নিত করে তাদের আটক করা যায় সে ব্যাপারে আজকের এই অভিযানটা পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত কি কোনো আটক বা? বেশ কিছু আটক হয়েছে, সেটা চলমান প্রক্রিয়া থাকবে। যেটা আমি বলেছি যে এরা দেশের শত্রু এবং দুর্বৃত্তদের এই দেশে। এদিকে সেনাবাহিনীর বক্তব্য শুনেছেন, সেনাবাহিনীর তারা কি কাজ করছে মাঠে তারা জানিয়েছে এবং পলক আহমেদ ফেসবুক এবং যে বর্তমানে ইন্টারনেট নিয়ে সমস্যা সেটিও আপনারা জানতে পেরেছেন। তবে প্রশ্ন দাঁড়িয়েছে যে মমতা ব্যানার্জি কেন বাংলাদেশ নিয়ে নাক গলিয়েছেন।
এই নাক গলানোটা মমতা ব্যানার্জির কতটা ঠিক আর কতটা বেঠিক অবশ্যই আপনারাই বলতে পারবেন। তবে মমতার বাংলাদেশকে নিয়ে কথা বলা কতটুকু যৌক্তিক যে জিনিসটা আপনারা নিজেরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কেননা মমতা সে অন্য দেশের আর আমরা অন্য দেশের, সেহেতু এক দেশ নিয়ে আরেক দেশে এইভাবে কথা বলাটা মোটেও ঠিক কিনা আপনারা